2026 সালের 27 এপ্রিল ইরানের দক্ষিণ উপকূল। সময়টা সকাল 11টার কাছাকাছি। চারপাশে সবকিছু একদম স্বাভাবিক এবং শান্ত মনে হচ্ছিল। বন্দর ইয়ানজিল এলাকার সেই নৌঘাটিতেও সবকিছু স্বাভাবিক ছিল। কেউ রুটিন চেক করছিল, কেউ তথ্য বিশ্লেষণ করছিল, আবার কেউ পানির নিচের চলাচলের উপর নজর রাখছিল। রাডার স্ক্রিন পর্যবেক্ষণ করতে থাকা সিনিয়র অফিসার ফাহাদ রেজা প্রথমে বিষয়টা লক্ষ্য করেন। তার চোখে পড়ে একটি অদ্ভুত সিগন্যাল, যেটা কয়েক সেকেন্ড পরপর দেখা যাচ্ছিল, আবার হঠাৎ মিলিয়ে যাচ্ছিল। শুরুতে তিনি বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি, কারণ এই অঞ্চলে পানির নিচে বসানো সেন্সরগুলো মাঝে মাঝে বড় মাছ বা সমুদ্রের অন্যান্য প্রাণীর কারণে ভুল সিগন্যাল দেখাতে পারে। এটা নতুন কিছু না, কিন্তু ফাহাদ রেজা কিছুক্ষণ ধরে মনোযোগ দিয়ে সিগন্যালটি পর্যবেক্ষণ করতে থাকেন। প্রথম 5 মিনিট তিনি শুধু দেখলেন একই প্যাটার্ন, একই জায়গা, একই আচরণ। সিগন্যালটি আসছে আবার যাচ্ছে, কোনো পার্থক্য নেই। এখানেই তার সন্দেহ শুরু হয়, কারণ যদি এটা কোনো সামুদ্রিক প্রাণী হতো তাহলে এতক্ষণ একই জায়গায় স্থির থাকার কথা না। কন্ট্রোল রুম থেকে সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি আর হালকাভাবে নেওয়া যাবে না। তিনি সঙ্গে সঙ্গে সমুদ্রের নিচে থাকা বাকি সেন্সরগুলো অন করেন। আশ্চর্যের বিষয় হল, প্রতিটি সেন্সরেই একই ধরনের সিগন্যাল ধরা পড়তে শুরু করে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল, এটা কোন দেশের সাবমেরিন সেটা বোঝা যাচ্ছিল না। কারণ সাবমেরিনগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে পানির নিচে থাকা যে কোনো সিগন্যাল এড়িয়ে চলতে পারে। এই অবস্থায় রাডার কন্ট্রোল রুমের জন্য সময় নষ্ট করার কোনো সুযোগ ছিল না। ইরানের কাছে তখন ছিল তাদের নিজস্ব তৈরি ফাহতেকরাজ সাবমেরিন। এই সাবমেরিনগুলো আকারে ছোট হলেও যথেষ্ট পাওয়ারফুল। কাছাকাছি বুশেহার নৌঘাটিতে একটি সাবমেরিন তখন নিয়মিত মহড়ায় ব্যস্ত ছিল। দ্রুত তাদের কাছে জরুরি বার্তা পাঠানো হয় এবং নির্দেশ দেওয়া হয় ঘটনাস্থলের দিকে এগিয়ে যেতে। কিন্তু সমস্যা ছিল, এই সাবমেরিনগুলো খুব দ্রুত গতির নয়, তাই সেখানে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে। আর এই সময়ের মধ্যেই অজানা সাবমেরিনটি ইরানের সামুদ্রিক সীমার ভেতরে ঢুকে পড়ছিল। যদি এটি সীমার কাছাকাছি চলে আসে তাহলে গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে। তাছাড়া মধ্যপ্রাচ্যের চলমান এই পরিস্থিতিতে বড় কোনো ঘটনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। এই অবস্থায় ইরান একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় তখন টহল দিচ্ছিল রাশিয়ার একটি অত্যাধুনিক বেলগরড সাবমেরিন। এটি বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিনগুলোর একটি হিসাবে পরিচিত। ইরান ও রাশিয়ার মধ্যে ভালো সম্পর্ক থাকায় দ্রুত যোগাযোগ করা হয় এবং রাশিয়ান সাবমেরিনটিকে ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ করা হয়। এই সাবমেরিনের বিশেষত্ব হল, এটি পারমাণবিক শক্তিচালিত, ফলে 6 মাসেরও বেশি সময় পানির নিচে থাকতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি ঘণ্টায় প্রায় 60 থেকে 90 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। খুব অল্প সময়ের মধ্যেই এটি সেই এলাকার দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে অজানা সাবমেরিনকেও বসেছিল না। তাদের নিজস্ব রাডার সিস্টেমেও তখন অস্বাভাবিক কিছু ধরা পড়ে। তারা দেখতে পায় একটি বিশাল আকারের বস্তু দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। প্রথমে তারা বিষয়টি বিশ্বাস করতে পারেনি, কিন্তু সিগন্যাল স্পষ্ট ছিল, এটা কোনো সাধারণ কিছু নয়। পরিস্থিতি হঠাৎ করেই বদলে যায়। অজানা সাবমেরিনটি থেমে যায় এবং বুঝতে পারে এখানে থাকা নিরাপদ নয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে রাশিয়ার বেলগরড সাবমেরিন ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তেই অজানা সাবমেরিনটি দিক পরিবর্তন করে সরে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যেই ইরানের ফাতেহ ক্লাস সাবমেরিনও সেখানে পৌঁছে যায়। ইরানের পক্ষ থেকে সরাসরি একটি বার্তা পাঠানো হয়, তাদের এলাকা দ্রুত ত্যাগ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরে যেতে হবে। কিন্তু শেষ পর্যন্ত অজানা সাবমেরিনটি কোনো ঝুঁকি নেয়নি। তারা দ্রুত ঘুরে আন্তর্জাতিক জলসীমার দিকে ফিরে যায়। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে এই ঘটনার খবর প্রকাশ পেলেও খুব দ্রুতই তা চাপা পড়ে যায়। বড় কোনো আলোচনা হয়নি, এমনকি আনুষ্ঠানিকভাবেও খুব বেশি কিছু জানানো হয়নি। তবুও আসল রহস্যটা থেকেই যায়। সাবমেরিনটি আসলে কোন দেশের ছিল? কেন তারা ইরানের ওই এলাকায় এসেছিল? তারা কি কোনো গোপন তথ্য সংগ্রহ করছিল, নাকি এটি ছিল শুধুমাত্র একটি পরীক্ষা? এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।